স্ক্রিন কি শেয়ার হচ্ছে তোমাদের সাথে? আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কি? আচ্ছা, মোটামুটি এখন বাজে 38 না? তো মোটামুটি কতজন জয়েন করেছেন? এখন ঠিক আছে? কতজন জয়েন করেছে টোটাল? 34, 36, 37? তোমরা কতজন? বাকিরা কোথায়? 7 জন, 8 জন? রিফাত, যদি হ্যাঁ, শোনো, অ্যাটেন্ডেন্সের বিষয়ে আমি কিন্তু খুব সেনসিটিভ। তোমরা হয়তোবা অলরেডি জানো বিষয়টা। যদি কারো ২টার বেশি অ্যাটেন্ডেন্সে ল্যাকিং থাকে, দুইটা হয়ে গেলেই তাকে কি করবা? ভার্বালি তাকে একটা ওয়ার্নিং দিবা যে তোমার 2টা ক্লাস কিন্তু অলরেডি অ্যাবসেন্ট হয়ে গেছে। এটা তোমার দায়িত্ব। এবং তুমি ডকুমেন্ট রাখবা যে তুমি যে তাকে ওয়ার্নিং দিছো। তুমি তুমি একটা এক্সেল শিট মেইনটেইন করতেছো না, যেটা তুমি আমাকে পাঠাইছো খুব সম্ভবত। তুমি পাঠাইছিলা না? আচ্ছা, তাহলে তুমি আমাকে একটু দেখাই দিও যে আমি এটা আসলে কিভাবে আপডেট দেখাবো। তুমি এক সময় এখানে আসলে আমাকে একটু এই বিষয়টাকে একটু হেল্প করো। ঠিক আছে? মূল বিষয় হচ্ছে তুমি ওখানে যেমন ধরো ফর এক্সাম্পল একজনের 2টা অ্যাবসেন্ট হয়ে গেল। 3 নাম্বার ক্লাসে তুমি তাকে কি করছো? তাকে একটা ভার্বাল একটা ইয়ে দিলা। আহ, তাকে মানে রিমাইন্ডার দিলা। তুমি এটার একটা নোট রাখবা। ওই ওই ব্যক্তির যে নাম, যেদিন তুমি তাকে রিমাইন্ডার দিলা সেই ডেটের পাশে একটা ছোট্ট কোনো সাইন দিয়ে তুমি ওখানে লিখে রাখবা, যেটা তুমি বুঝবা যে তাকে রিমাইন্ডার দেয়া হয়েছে। ঠিক আছে? এরপর আমরা যোগ করব যে তার কয়টা রিমাইন্ডার দেয়া হয়েছে এবং তার পারফরমেন্স কি ইমপ্রুভ হয়েছে কিনা। যদি পারফরমেন্স ইমপ্রুভ না হয়, তার মানে হচ্ছে সে কন্টিনিউয়াসলি আহ, যদি ভার্বাল 2বার 3বার দেওয়ার পরেও যদি সে রেসপন্স না করে, তাহলে আমরা তাকে শোকজ করব, রিটেন শোকজ। ঠিক আছে? ক্লাস অ্যাবসেন্ট থাকা যাবে না। ক্লাসে অ্যাবসেন্ট থেকে পরে এসে বলবে পারি না, বুঝি না, এগুলো চলবে না। কারণ প্রতিটা ক্লাস অনেক এফোর্ট নিয়ে নেওয়া হয় এবং তোমরাও অনেক এফোর্ট দাও। যারা উপস্থিত থাকো তোমরাও এফোর্ট দাও। আমি যতটা না এফোর্ট দিই, আমার চেয়ে তোমরা বেশি এফোর্ট দাও। তো বিষয়টা যেন সবার জন্য একই থাকে। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, বায়োলজিক্যাল থিওরি অফ এজিং। দেখা যাচ্ছে? ক্লাসটা হয়তো আমাদের একটা সেশনে শেষ হবে না, হয়তো সেভারাল সেশন প্রয়োজন হবে। তোমাদের আজকে আর কি ক্লাস আছে বলো তো? আমার পরে কয়টায় ক্লাস আছে? কয়টায়? 11:30টায়। ঠিক আছে, আমি যদিও সেই সময় তোমাদের নিব না, শুরু করতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, ইটস আপ টু ইউ। দেখি কতটুকু কভার করা যায়। ঠিক আছে? তো আসলে এই থিওরি থিওরি গুলো ডেভেলপ হয়েছে মানুষের ইন্টারেস্ট থেকে। যে কোনো থিওরি যে কোনো থিওরির শুরু কোথা থেকে হয় জানো? যে কোনো একটা প্রশ্ন থেকে। প্রশ্ন, একটা প্রশ্নের উদ্রেক হয়। তোমরা যখন থিসিস করো, তাই না, বা রিসার্চ করো, প্রথমে তোমরা কি করো? একটা কোয়েশ্চেন ডেভেলপ করো না? প্রত্যেকে একটা রিসার্চ কোয়েশ্চেন মাথায় ঘুরতে থাকে যে আসলে যে কোনো বিষয়ে এক্সপ্লোর করতে চাইলে প্রথমে আমরা একটা প্রশ্ন তৈরি করি। তো সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজি একটা সায়েন্টিফিক ওয়েতে, সেটাই হচ্ছে রিসার্চ, না? তো এবং সেই রিসার্চ অ্যাকমপ্লিশ করার পরে আমরা একটা থিওরি কি করি? এস্টাবলিশ করি। তারপরে সেই থিওরি গুলোকে আবার আমরা গবেষণা করে আবার সেটাকে আবার পুনরায় আমরা আবার সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে গবেষণা করি, যাতে আমরা ওই থিওরিকে আমাদের কাগজ থেকে নিয়ে রিয়েল ওয়ার্ল্ডে যাতে সেটাকে কি করতে পারি? স্থানান্তর করতে পারি।
কথা কি শোনা যাচ্ছে? এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, এটা সায়েন্টিফিক থিওরি বা একটা সায়েন্টিফিক সায়েন্সের সায়েন্টিফিক স্টাডির কিছু ন্যাচারাল প্রসেস আছে, কিছু কমন প্রসেস আছে। তো থিওরি আসলে ডেভেলপ হয়, যেটা বলছিলাম যে মূল কথা হচ্ছে যে থিওরি ডেভেলপ হয় হচ্ছে তোমার কোয়েশ্চেন থেকে। এখন এই সৃষ্টির শুরু থেকে মানুষ যখন সৃষ্টি হলো, হ্যাঁ, মানুষকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, এই কারণে মানুষ আসলে মানুষ। তো সৃষ্টির শুরু থেকে মানুষ চিন্তা করতো, প্রথম দিক থেকে, একদম প্রথম দিকের মানুষ, সেই আদম আলাইহিস সালামের জমানা থেকে মানুষ তখন থেকেই চিন্তা করতো যে আসলে আমরা এই যে আমরা জন্মগ্রহণ করলাম, কিভাবে জন্মগ্রহণ করলাম, তারপর বেড়ে উঠছি, কিভাবে বেড়ে উঠছি, তারপর ধীরে ধীরে আমরা কিভাবে বৃদ্ধ হয়ে যাচ্ছি, কেন আমরা হচ্ছি, কি কারণে হচ্ছি, হ্যাঁ, এই এইজিং মার্কার গুলো কি, এই বিষয় নিয়ে মানুষ পূর্ব জমানা থেকে মানুষ কিন্তু চিন্তা ভাবনা করে আসছে। এই চিন্তা ভাবনার ফল হিসেবে পরবর্তীতে বিভিন্ন ধরনের থিওরি আবিষ্কার হয়েছে, ঠিক আছে? আমরা কি দেখেছি যে গত কয়েক ডিকেড ধরে, হ্যাঁ, দশক ধরে আমরা দেখেছি, বা ইভেন আমরা বলতে পারি গত আহ, এক দুই শতকেও যদি আমরা বলি, এই মলিকিউলার যে সায়েন্স, সেটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, ঠিক আছে? অনেক অ্যাডভান্স তথ্য বা তত্ত্ব আমরা পেয়েছি, কিছু প্রমাণ পেয়েছি। কিন্তু তারপরেও তারপরেও কিছু বিষয়, অনেক মিস্ট্রি এখনো, অনেক কিছু আনরিভিলড, যেটা আসলে কোনো বৈজ্ঞানিক ক্লেম, মানে একেবারে শিওরলি ক্লেম করতে পারেনি যে দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর আর দিস ইজ দ্য অনলি ফ্যাক্টর ফর এইজিং, বা এই যে আমাদের যে শারীরবৃত্তীয় যে পরিবর্তন, এটার জন্য পার্টিকুলার এই এই ইনভলভ, মানে এই এই বিষয়টা এই পার্টিকুলার এই পার্সনের জন্য ইনভলভ, এই ধরনের কোনো ক্লেম বা দাবি সোফার কেউ করতে পারেনি। সো এটা হচ্ছে খুবই অ্যাক্টিভ এরিয়া, সায়েন্সের খুবই অ্যাক্টিভ এরিয়া, যেখানে প্রতিনিয়ত অনেক রিসার্চ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা অন্ধকারেই রয়ে গেছি, ঠিক আছে? কিন্তু অন্ধকারের ফাঁকে মাঝে মাঝে কিছুটা আলোর আহ প্রতিফলন আমরা দেখি, কারণ মাঝে মাঝে কিছু থিওরি আমাদের সামনে আসে, তখন হয় যে না, এটা তো প্রায় সত্যের কাছাকাছি। তো যেই তথ্যগুলো বা তত্ত্বগুলো খুব সত্যের কাছাকাছি আমাদের মনে হয়, এই যে অন্ধকারের চারপাশে যে আলো, এই আলোর মতো যে বিষয়গুলো মনে হয়, সেগুলোকে আমরা আঁকড়ে ধরি এবং সেই নিয়ে আমরা এগিয়ে চলি। মানে এক্সিস্টিং যে থিওরিটা আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, সাইন্টিফিক ওয়ার্ল্ড সবচেয়ে গ্রহণযোগ্য মনে করে, সেই বিষয়টা নিয়েই আসলে আমরা বর্তমানে যতটুকু আছে সেটাতেই আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কাজ চালিয়ে যাই। এবং আমাদের এই গবেষণা স্পৃহা বা গবেষণার যে থার্স্ট, সেটা কিন্তু শেষ হয় না। আমরা কিন্তু প্রতিনিয়তই গবেষণা করতে থাকি। আমরা বলতে যে আমাদের এই ম্যানকাইন্ডের যে গ্রুপ অফ পপুলেশন এইসব রিসার্চের জন্য যারা নিয়োজিত, তাদের কথা বলছি। আমরা মানে আমাদের কথা বলছি না, মানে আমরা মানে আমাদের মধ্যে যারা, এবং তারা আমাদের বিভিন্ন ধরনের তথ্য বা তথ্য উপহার দিয়ে থাকেন। এইভাবেই এই যে মলিকিউলার সায়েন্স নিয়ে অনেক গবেষণার ফল হিসেবে আমরা কিছু থিওরি জানি, এবং যেহেতু এখানে একাধিক অনেকগুলো থিওরি, সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে none of the theories exclusively claim that this is the reason for aging. আমি যতটুকু বললাম এই সম্পর্কে কারো কোনো দ্বিমত আছে কিনা, বুঝতে পারোনি বা ভিন্ন মত পোষণ করো, হতেই পারে যদি কেউ কিছু অ্যাড করতে চাও। আচ্ছা, জেরিয়াট্রিক সাবজেক্ট কি তোমাদের কাছে কি মানে ইন্টারেস্টিং কি মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে টিপিক্যাল? মানে আসলে কোয়েশ্চেন এভাবে করলে তোমরা তো আমাকে বলবা না কখনো, তারপর আমি আসলে তোমাদের কাছ থেকে
আচ্ছা, সো এটা তোমাদের কাছে বোধহয় কিছুটা নিউ মনে হচ্ছে কিনা, আই ডোন্ট নো রিয়েলি। কারণ মানে অনেক সময় মানে এখানে কিছু কিছু ডাইভার্স বিষয় তোমরা হয়তো লক্ষ্য করবা। কিছু বিষয় থাকবে এডিশনাল, যেগুলো আসলে ওই যে তুমি যেটা বললা যে আমরা ওভাবে আসলে চিন্তা করিনি। আসলে তোমাদের চিন্তা করার সময়ও এখনো আসেনি। এখনো তোমাদের তো এটা আসলে তোমাদের আন্ডার গ্রাজুয়েশনের এটা একটা মডিউল। এই মডিউল কমপ্লিট করার পরে হয়তোবা তোমাদের চিন্তার পরিধি বাড়বে। ইনফ্যাক্ট এটাও হতে পারে যে তোমাদের নলেজের আকাঙ্ক্ষা বাড়বে, বা তোমরা হয়তো আরো কেউ পার্সোনালি, কেউ হয়তো শুধুমাত্র জেরিয়াট্রিক ফিল্ড নিয়েই কাজ করতে ইন্টারেস্টেড হতেও পারো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে বিষয়গুলো বোঝা খুব জরুরি। আর অনলাইন ক্লাস আসলে আমি তো কাউকে দেখি না, চেহারা দেখি না, এক্সপ্রেশন করতে পারি না, কেমন যেন ওয়ান ওয়ে ক্লাস, যেটা আমি আসলে আমার নিজেরই স্যাটিসফ্যাকশন আসে না। তো আমি জানি না তোমাদের কতটুকু ইম্প্যাক্ট রাখবে অনলাইন ক্লাসে। কখনো ভবিষ্যতে যদি কখনো সুযোগ আসে ইনশাআল্লাহ, সেক্ষেত্রে এই ক্লাসগুলো যদি আবার নেওয়ার সুযোগ আসে, তাহলে আবার নিব দরকার হলে, যদি সুযোগ আল্লাহ করে দেয়। আর যদি সুযোগ না থাকে, সেক্ষেত্রে এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই তোমরা তোমাদের পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? দুইটা বিষয় মাথায় রেখো, যে যদি কখনো সুযোগ আল্লাহ করে দেয়, সেক্ষেত্রে আমরা নিব, আমরা চেষ্টা করব কিছু রিভিশন ক্লাস নেওয়ার। আর যদি সুযোগটা না আসে জীবনে, সেক্ষেত্রে এই ক্লাসের উপর ভিত্তি করেই আমাদেরকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, তো আমরা সবসময় আসলে যারা এক্সপার্ট এই এরিয়াতে, তাদের কথাকে বিশ্বাস করি। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা দেখেছি, তারা বলেছে যে বেশিরভাগ এক্সপার্ট, তারা কিছু কিছু বিষয়ে তারা কনসেনসাস দিয়েছে, তারা এগ্রি হয়েছে। তারা বলেছে যে এইজিং ইন্ট্রিনসিক মানে কি? ইন্টারনাল, ভেতরকার বিষয়। সো ইন্ট্রিনসিক কিছু, আচ্ছা, কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টরস, রেসপন্সিবল ফ্যাক্টর বা কজ হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছে। এখন ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলেছিলাম যে সায়েন্টিস্ট তারা বলেছে যে এইজিং ইজ মোস্ট লাইকলি টু কজড বাই, মোস্ট লাইকলি মানে এটা কোনো ডেফিনেট ক্লেম না, বাট দেয়ার ইজ এ স্ট্রং পসিবিলিটি দ্যাট এইজিং ইজ কজড বাই এ কমপ্লেক্স কম্বিনেশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টরস। কিছু ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে, কিছু বডিলি ফ্যাক্টর আছে, একজন ব্যক্তির নিজস্ব কিছু ফ্যাক্টর আছে, যেমন such as a failure of repair and maintenance of tissue and organ with increasing age that are specific to the individual. মানে ইন্টারনাল কিছু ফ্যাক্টর, যেমন তার বডির এবিলিটি কমে গেছে, যে যে কোনো টিস্যু বা অর্গানের যদি কোনো লস হয়, সেটাকে রিজেনারেট করার মতো যে ক্ষমতা, সেটার ক্ষমতা কমে গেছে। তো এটা ব্যক্তির নিজস্ব শারীরবৃত্তীয় যে লিমিটেশন, সেটা একটা বিষয়। আর কিছু এক্সটার্নাল ফ্যাক্টরও আছে। কিছু এক্সটার্নাল ফ্যাক্টর এইজিং এর জন্য ইম্পর্টেন্ট, মানে রিলেটেড। সেটা হচ্ছে যেমন যখন কোনো পার্সন এক্সপোজারে থাকে, ব্যাড এনভায়রনমেন্টাল এক্সপোজারে থাকে, তাদের ক্ষেত্রে এইজিংটা অনেক বেশি দ্রুত হয়ে থাকে। যেমন খুব খারাপ এনভায়রনমেন্ট বলতে যে বিভিন্ন কলকারখানা, যেখানে একজন একজন ওয়ার্কার সে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপোজারে আসছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সপোজারে আসছে, এটা এক ধরনের ব্যাড এনভায়রনমেন্ট হতে পারে। প্রচন্ড রোদে বা প্রচন্ড গরম এরিয়াতে সে কাজ করছে, সেক্ষেত্রে তার এজিং প্রসেসটা খুব দ্রুত হতে পারে। প্রচন্ড ঠান্ডা এনভায়রনমেন্টে সে কাজ করছে, সেটা হতে পারে। সে খুব ধোঁয়াযুক্ত পরিবেশে কাজ করছে, খুব মানে টক্সিক পরিবেশে কাজ করছে। তো এই ধরনের ফ্যাক্টর গুলো, যেগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি আমরা, এই এনভায়রনমেন্টও কিন্তু এইজিং এর জন্য রেসপন্সিবল। তাহলে আমরা এখানে দুইটা বিষয় দেখলাম। এক হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা হচ্ছে মানে একজন পার্সনের পার্সোনাল যে বায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর,
তার রোগ প্রতিরোধ ক্ষমতা, তার বারবার ইনজুরি হওয়া, তার শরীরে অনেক ধরনের কোমরবিডিটি, মানে হচ্ছে সে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, তারপরে তার সে সে অবিস, মোটা হয়ে যাওয়া, তার ব্লাড কোলেস্টেরল বেশি থাকা। সো এগুলো হচ্ছে তার ইন্ট্রিনসিক ফ্যাক্টর। বা তার ইমিউনিটি যে কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে, ইমিউনিটি কমে গেছে, যে কোনো ভাবে সে রিকভারি করে না, কোনো অসুস্থ হয়ে গেলে সে তার রিকভারি করতে অনেক সময় লেগে যায়। তো এই যে এই ফ্যাক্টর গুলোর কম্বিনেশন আসলে এইজিং প্রসেসটা খুব দ্রুত হয়ে থাকে। এই অংশ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? প্লিজ লেট মি নো। না ম্যাম। Many theories have been proposed to explain the process of aging. অনেকগুলো থিওরি প্রপোজ করা হয়েছে, but unfortunately neither of them appears to be fully satisfactory. অনেক গ্রুপ অফ সায়েন্টিস্ট অনেক ধরনের থিওরি তারা থ্রো করেছে টু দ্য ম্যানকাইন্ড, এক্সিস্টিং ম্যানকাইন্ড এর প্রতি, কিন্তু প্রত্যেকটা থিওরি মানে কোনো থিওরি আসলে ফুললি স্যাটিসফ্যাক্টরি কোনো কনক্লুশনে আসতে পারেনি। দ্য ট্র্যাডিশনাল এজিং থিওরি হোল্ড, এখানে দুই ধরনের থিওরি আবার তারা সাবডিভাইড করেছে। কিছু ট্র্যাডিশনাল থিওরি আছে যেগুলো একেবারে আদিকাল থেকে এখন পর্যন্ত সেই থিওরি গুলো অব্যাহত আছে। আর কিছু মডার্ন থিওরি ডেভেলপ করেছে, মডার্ন সায়েন্টিস্টরা কিছু থিওরি ডেভেলপ করেছে যেগুলোকে আমরা বলবো মডার্ন থিওরি। তো ক্লাসিক্যাল বা ট্র্যাডিশনাল এজিং থিওরিজ হোল্ড দ্যাট, তারা বলেছে ওই মানে ট্র্যাডিশনাল থিওরিতে তারা বলেছে এজিং ইজ অ্যান অ্যাডাপ্টেশন অর জেনেটিক্যালি প্রোগ্রাম। সো বেশিরভাগ ট্র্যাডিশনাল বা ওল্ড যে থিওরি তারা বলেছে যে এজিং আসলে জেনেটিক্যালি ডিটারমাইন্ড, ঠিক আছে, জেনেটিক্যালি জেনেটিক ইনফরমেশন অনুযায়ী যার যতদিন মানে এটা জেনেটিক যে ইনফরমেশন সেটাই ডিটারমাইন করবে যে আসলে কার এজিং পেস কত দ্রুত হবে, কে কত সুস্থ থাকবে, কে কত অসুস্থ থাকবে এবং সে কবে মারা যাবে। এটা হচ্ছে মানে ক্লাসিক্যাল থিওরি তারা বলেছে যে দিস ইজ প্রিডিটারমাইন্ড, দিস ইজ জেনেটিক্যালি প্রোগ্রাম থিওরি। অথবা তারা বলেছে এজিং ইজ জাস্ট অ্যান অ্যাডাপ্টেশন, ইন্ডিভিজুয়াল পার্সনের অ্যাডাপ্টেশন, সে তার বৈরী পরিবেশের মধ্যে কতটা সে অ্যাডাপ্ট করে থাকতে পারে। যেমন আমরা অ্যাডাপ্টেশন থিওরি দেখেছি যে ডাইনোসরের যুগে যখন ডাইনোসর তৈরি হয় সেই সময়ে সমসাময়িক হচ্ছে তেলাপোকা, আরশোলা যেটা, কিন্তু আরশোলা এখন পর্যন্ত কি বেঁচে আছে, সে বৈরী পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে, তাই না? আমরা সায়েন্সে পড়েছিলাম। তো সেই দেখো ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আরশোলা ঠিকই বেঁচে আছে। সো কিভাবে বেঁচে আছে? সে এর মধ্যে কত প্রতিকূল পরিবেশে সে নিজেকে ধীরে 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 বিভিন্ন সময় তার শারীরবৃত্তীয় বিষয়গুলো তারা চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এভাবে আরশোলা এখন পর্যন্ত কিন্তু আমাদের কমিউনিটিতে আমরা দেখি যে আরশোলার বিস্তার হয়, ইনসেক্ট। তো যেটা বলেছে যে মডার্ন থিওরি, তারা মানে ট্র্যাডিশনাল থিওরিকে তারা পুরোপুরি ডিনাই করে না, কিন্তু তারা আরেকটা বিষয় বলেছে যে এর সাথে এই যে ট্র্যাডিশনাল যে জেনেটিক্যালি প্রোগ্রাম বা অ্যাডাপ্টেশনের সাথে তারা বলেছে যে মডার্ন থিওরি গুলো বলেছে যে মানে তারা কনসিডার করেছে জেনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনভায়রনমেন্টাল সিচুয়েশন। মানে তারা জেনেটিক্যাল বিষয়টাকে ইগনোর করে নাই, তারা জেনেটিক্যাল যে প্রোগ্রামিং কে ইগনোর করে নাই, তার সাথে এনভায়রনমেন্টাল সিচুয়েশনটাকে বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকেও কনসিডারেশনে এনেছে ফর দ্য রেসপন্সিবল কজ অফ এজিং। তো মূল কথা আমি যদি এটাকে সংক্ষেপ করি যে এজিং থিওরি, অনেক থিওরি আছে কিন্তু কোনো থিওরি পুরোপুরি ভাবে দাবি করতে পারে না যে এইটাই হচ্ছে বেস্ট থিওরি। হ্যাঁ, এবং এখানে মূলত দুই ধরনের থিওরি, একটা হচ্ছে মডার্ন থিওরি যেটা মূলত বলেছে যে এজিং হচ্ছে এক ধরনের অ্যাডাপ্টেশন, ইন্ডিভিজুয়াল অ্যাডাপ্টেশন এবং জেনেটিক্যালি প্রোগ্রামড। অন দ্য আদার হ্যান্ড মডার্ন থিওরি বলেছে এই জেনেটিক প্রোগ্রামিং এর সাথে সাথে তারা বলেছে যে এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর একজন পার্সনের এজিং এর ক্ষেত্রে।
কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা মডার্ন থিওরি দিয়ে শুরু করি। কিছু মডার্ন বায়োলজিক্যাল থিওরি, এর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। মডার্ন বায়োলজিক্যাল থিওরি দুইটা ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমটা হচ্ছে প্রোগ্রাম থিওরি, যেটা কিনা ট্র্যাডিশনাল থিওরিরও একটা পার্ট, প্রোগ্রাম থিওরি। আর দ্বিতীয়টা হচ্ছে ড্যামেজ এন্ড এরর থিওরি। এটা হচ্ছে দুইটা ব্রড ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে আবার কিছু থিওরি আছে, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে মডার্ন থিওরি, বুঝেছো? আচ্ছা, এখন দেখি আমরা প্রোগ্রাম থিওরি বলতে আসলে আমরা কি বুঝি। প্রোগ্রাম থিওরি আমরা কি বুঝি? The program theories imply that aging follows a biological timeline. প্রোগ্রাম থিওরি বলেছে যে এজিং একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল টাইমলাইনকেই ফলো করে, একটা টাইম টেবলকে ফলো করে, perhaps a continuation of the one that regulate childhood growth and development. মানে এই প্রোগ্রাম থিওরি অনুযায়ী যেটা বলা হয়েছে যে আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ পরে যে আমাদের যে গ্রোথ হয়, যে ডেভেলপমেন্ট হয়, সেটারই একটা ধারাবাহিকতা, একটা নির্দিষ্ট প্যাটার্নে যে পরিবর্তন, সেটাই হচ্ছে এজিং। This regulation would depend on changes in the genetic impression by expression that affect the systems responsible for the maintenance, repair and defense responses. একটা শব্দ আসছে, সেটা প্লিজ মিউট করো তোমরা। যে সোর্স থেকে শব্দ আসছে প্লিজ মিউট করো। আচ্ছা, থ্যাংক ইউ। প্রোগ্রাম থিওরি তার মানে কি দাঁড়ালো? যে প্রোগ্রাম থিওরিতে বলা হয়েছে যে এজিং একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল টাইমলাইন ফলো করবে এবং এই বায়োলজিক্যাল টাইমটাকে রেগুলেট করবে কে? সার্টেন জেনেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? জেনেটিক্যালি প্রোগ্রাম যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দ্বারাই এই যে টাইম লাইনের একটা নির্দিষ্ট টাইম টেবিলের মধ্যে কি কি পরিবর্তন হবে সেটাকে মেনটেন করবে ওই জেনেটিক এক্সপ্রেশন বা জিন, সেটাকে কন্ট্রোল করবে। সোজা কথা, জিন সেটাকে কন্ট্রোল করবে। সো দিস ইজ ফিক্সড অ্যাকর্ডিং টু প্রোগ্রাম থিওরি। প্রোগ্রাম থিওরির আবার তিনটা সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? প্রোগ্রাম থিওরির আবার তিনটা সাব ক্যাটাগরি আছে। একটা হচ্ছে প্রোগ্রাম লংজিভিটি, দুই নাম্বারটা হচ্ছে এন্ডোক্রাইন থিওরি, আর তিন নাম্বারটা হচ্ছে ইমিউনোলজিক্যাল থিওরি। So program theories গুলো আবার ফার্দার সাবডিভাইডেড ইনটু 3 সেকশন। প্রথমটা হচ্ছে প্রোগ্রাম লংজিভিটি। তাহলে আমরা একটু সংক্ষেপে দেখে নিই বিষয়টা কি আসলে। এজিং ইজ দ্য অ্যাকর্ডিং টু দিস থিওরি, ঠিক আছে? অ্যাকর্ডিং টু প্রোগ্রাম থিওরি মানে প্রোগ্রাম লংজিভিটি থিওরি, অ্যাকর্ডিং টু দিস থিওরি, aging is the result of a sequential switching on and off of certain genetic gene, eventually the senescence. তোমরা কি সিনেসেন্স শব্দটার সাথে পরিচিত আছো? নো ম্যাম। সরি, সিনেসেন্স। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। সিনেসেন্স আসলে একটা টার্ম যেটা এক্সক্লুসিভলি জেরিয়াট্রিক এরিয়াতেই ইউজ করা হয়। সিনেসেন্স হচ্ছে, নোটিফিকেশন কিভাবে বন্ধ করে, পাগল হয়ে গেলাম। সিনেসেন্স হচ্ছে সিজেশন অফ সেল ডিভিশন, মানে সেল ডিভিশন স্টপ হয়ে যাওয়া। আমাদের যে সোমাটিক সেল, হ্যাঁ, কন্টিনিউয়াস কি হচ্ছে, ডিভাইড হচ্ছে না, ডিভিশন হচ্ছে। তোমার চামড়া ধরো কেটে গেল, কিছুদিনের মধ্যে সেই জায়গাটা জোড়া লেগে যায়, কেন? ইট ইজ ডিউ টু দ্য প্রলিফারেশন অফ দ্য সেলুলার কম্পোনেন্ট, তাই না? প্রলিফারেশন হয় মানে আমাদের দেহ কোষগুলো
ক্রমান্বয়ে কি হয়, ডিভাইডেড হয়, কোষগুলো ডিভাইডেড হয়ে হয়ে প্রয়োজন অনুযায়ী কি করে, ফিল আপ করে, আমাদের যে গ্যাপ সেটাকে ফিল আপ করে। এবং এই ডিভিশনের কারণেই আসলে আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। তো এই প্রোগ্রাম লংজিভিটি থিওরি বলেছে এজিং ইজ দ্য রেজাল্ট অফ সিকোয়েন্সিয়াল সুইচিং অন অ্যান্ড অফ দ্য সার্টেন জিনস ইভেন্চুয়ালি দ্য সিনেসেন্স। মানে হলো যে এই এজিং প্রসেস এর মধ্যে ইনভলভ হচ্ছে এক ধরনের মানে জিন, আমাদের যে জিন আছে ফাংশনাল ইউনিট অফ আওয়ার বডি, এই জিন একটা সময় ভালো কাজ থাকে, ভালো থাকে, জেনেটিক বিন্যাস যেটা আমরা বলি জেনেটিক ম্যাপ যদি সঠিক থাকে সেক্ষেত্রে একটা পরিস্থিতি, আবার জেনেটিক ম্যাপিং এ যদি কোনো ধরনের মানে ইনকম্প্যাটিবিলিটি আসে সেক্ষেত্রে সেটা আরেকটা সিচুয়েশন। অ্যাকর্ডিং টু দিস থিওরি aging is associated with the genetic sequence, ঠিক আছে, এই জেনেটিক বিন্যাসের উপরে এজিং ডিপেন্ড করে। and eventually aging is caused by the senescence, মানে হচ্ছে এই জেনেটিক ইনফরমেশনই বডির সেলগুলোকে কি দেয়, ইনস্ট্রাকশন দেয় যে এখন তোমার এই সেল ডিভিশন বন্ধ করা উচিত। সো সেল ডিভিশন বন্ধ হয়ে যাওয়া মানে কি, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাওয়া। সো নতুন নতুন কোষ যদি তৈরি হয় সেক্ষেত্রে সেটাকে রিফ্রেশ হয়। সো যদি নতুন কোষের প্রোডাকশন না হয় তাহলে কি হবে, পুরনো কোষ নিয়ে বেঁচে থাকতে হবে, তাই না? আরো সহজভাবে বললে বলা যায় যে এজিং ইজ মানে অ্যাকর্ডিং টু প্রোগ্রাম লংজিভিটি এজিং ইজ ডাইরেক্টেড বাই জেনেটিক ইনফরমেশন। ঠিক আছে, এক কথায় যদি আমরা বলি aging is guided by genetic information which may cause senescence. যদি সিনেসেন্স যদি হয় সেক্ষেত্রে এজিং প্রসেসটা অনেক দ্রুত হবে। আমি কি বোঝাতে পেরেছি এতটুকু? জি ম্যাম। আমরা প্রোগ্রাম থিওরি পড়ছি, সেটার মধ্যে একটা সাব ক্যাটাগরি ছিল প্রোগ্রাম লংজিভিটি। এরপরে আসি আমরা এন্ডোক্রাইন থিওরি। এন্ডোক্রাইন বললে আমাদের হরমোনের কথা মনে আসে, তাই না? সো সার্টেন হরমোন আসলে আমাদেরকে কি করে, রেগুলেট করে। Biological clock act through hormone to control the pace of aging. এই যে আমাদের আমরা পৃথিবীতে যত মানুষ আছে বা আমাদের সমাজে বা আমাদের পরিবারে, হ্যাঁ, আমাদের যেমন ধরো আমাদের পরিবারটা যখন ভাগ হয়ে গিয়েছে, ধরো আমার চাচা চাচি, আমার বাবা মা, আমার আরেক চাচা চাচি, আমরা যদি এদেরকে একটু আমাদের পরিবার থেকেই যদি আমরা লক্ষ্য করে থাকি, প্রায় সমবয়সী সবাইকে এরকম বয়সী মনে হয়। ধরো সমবয়সী বৃদ্ধ যারা, তাদের দিকে আমরা খুব ভালো করে তাকালে লক্ষ্য করব যে প্রায় কাছাকাছি সমসাময়িক বয়সী, কারো বার্ধক্য দ্রুত আসতেছে, কারো বার্ধক্য অপেক্ষাকৃত কি দেরিতে আসছে। এটাকে বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় পেস অফ এজিং, মানে এজিং এর স্পিড। তো এই স্পিডটা মেনটেন করে একটা আচ্ছা। তো এই যে পেস অফ এজিং কন্ট্রোল সিস্টেমকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। এবং এই বায়োলজিক্যাল ক্লককে আমাদের শরীরের যে হরমোনাল সিস্টেম এটাকে ইনফ্লুয়েন্স করে। রিসেন্ট কিছু স্টাডি তারা কনফার্ম করেছে যে invertebrate species the evolutionary conserved insulin and insulin like growth factor pathway plays a major role in the control of the longevity which causes delay in the genetic mutation. মানে হচ্ছে এটা হচ্ছে ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে কিছু গবেষণা করে অমেরুদণ্ডী কিছু প্রাণীর
উপর গবেষণা করে তারা দেখেছে এই যে ইনসুলিন এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তারা এইজিং যে প্রসেসটাকে ডিলে করতে পারে। এটা এখনো গবেষণার পর্যায়ে, সেটা ভার্টিব্রেটদের জন্য কতটুকু ইফেক্টিভ সেটা এখন পর্যন্ত সোফার জানা যায়নি। তবে এখানে একটা সূক্ষ্ম তথ্য আছে যেটা হলেও হতে পারে। সেক্ষেত্রে ইনসুলিন এবং ইনসুলিন লাইক যে গ্রোথ ফ্যাক্টর আছে এই হরমোনের সঠিক উপস্থিতি কারো শরীরে, বিশেষ করে ইনভার্টিব্রেট প্রাণীর শরীরে ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু ডিলে দ্য জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশন হচ্ছে জেনেটিক ইরর মানে হচ্ছে ভুল। বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন হয়, আমরা পরে আসতেছি এই বিষয়টা। এটাকে সরি বায়োলজিক্যাল ক্লক সম্পর্কে একটু আবার বলা যাবে? বায়োলজিক্যাল ক্লক আসলে ক্লক না, এটা একটা রিমাইন্ডার, এটা একটা অটো রিমাইন্ডার। ঠিক আছে, ক্লক মানে কি? ক্লক তোমাকে সময়ের একটা ধারণা দেয়, তাই না? এটা অনেকটা সেরকমই, যে এই যে বায়োলজিক্যাল যে একটা ক্লক আছে, যে ক্লক মানে হচ্ছে একটা টাইমের রিমাইন্ডারের একটা বিষয়। যে তুমি যদি কাউকে দেখে মোটামুটি একটা ধারণা করতে পারো যে তার বয়স অ্যাপ্রক্সিমেটলি এত হবে। সো এটা একটা বায়োলজিক্যাল বিষয়। এই বায়োলজিক্যাল ক্লক বা এই যে টাইম ফ্রেম যেটা, এটা আসলে এই পয়েন্টে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ করে ইনসুলিন জাতীয় যে হরমোন, ইনসুলিন এবং ইনসুলিন লাইক যে গ্রোথ হরমোন গুলো আছে, সেগুলো এই বায়োলজিক্যাল ক্লককে নিয়ন্ত্রণ করে। মানে হচ্ছে এদের পেসটাকে কমাই দিতে পারে, মানে ধীর গতিতে তার এজিং প্রসেসটা হতে পারে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, একজন পয়েন্ট সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল থিওরি। মানে প্রোগ্রাম থিওরির লাস্ট পয়েন্ট হচ্ছে ইমিউনোলজিক্যাল থিওরি। আজকে এখানেই শেষ করে দিব এই পয়েন্টটা বলে। সো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দ্য ইমিউন সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা আছে? ইমিউন সিস্টেম কি বলতো? আমাদের রোগ যে প্রতিরোধ যে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদের শরীরে, আদারওয়াইজ প্রতিদিনই ডাক্তারের কাছে দৌড়ানো লাগতো, তাই না? আমরা জীবনের একটা অনেক বড় সময় আমরা পার করে দেই কোনো ধরনের মেডিকেল সার্ভিস ব্যতীত। এটা কিভাবে সম্ভব হয়? অ্যাজ বিকজ অফ দ্য ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম প্রতিনিয়ত আমরা কিন্তু এক্সপোজারে আছি বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, আরো অন্যান্য অনেক ধরনের মাইক্রোবস আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। ইনফ্যাক্ট তারা ভেতরে ঢুকছেও, আমাদের শরীরের ভেতরে ঢুকছে। কিন্তু আমাদের ইমিউন সিস্টেম একেবারে প্রহরীর মতো সদা সর্বদা তাদের কোনো ঘুম নাই, 24 ঘন্টা একটা ন্যানো সেকেন্ডের জন্য তারা বসে থাকে না। এই যে এই সিস্টেম, সেটাই হচ্ছে ইমিউনোলজিক্যাল সিস্টেম। তো যেটা বলা হয়েছে, দ্য ইমিউন সিস্টেম ইজ প্রোগ্রামড টু ডিক্লাইন ওভার দ্য টাইম। ইমিউন সিস্টেম, এই অ্যাকর্ডিং টু দিস থিওরি তারা বলেছে যে এই যে ইমিউন সিস্টেম, এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে কি করবে? কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, which lead to an increased vulnerability to the infectious disease and thus aging and death. According to immunological theory তারা বলেছে যে বয়সের সাথে সাথে তার যত বয়স বাড়বে তার ইমিউনিটি তত কমতে থাকবে, এবং যেহেতু তার ইমিউনিটি কমতে থাকবে, সেহেতু সে কি করবে? অনেক ধরনের ডিজিজ দ্বারা আক্রান্ত হবে এবং ইভেন্চুয়ালি সে মারা যাবে। একটা নির্দিষ্ট লাইফ স্প্যান সে পার করবে, অসুস্থ হবে, একটা সময় সুস্থ থাকবে, তারপর অসুস্থ হবে, ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। The effectiveness of the immune system peaked at the puberty according to this theory. তারা বলেছে যে ইমিউন সিস্টেম পিক থাকে, একদম সর্বোচ্চ থাকে যখন অ্যারাউন্ড পিউবার্টি, এটা খুব বেশি হাই থাকে, and gradually declines with advance in age. So this is a gradually মানে ডিক্লাইনেশন। বিষয়টা এমন না যে 60 বছর বয়স হলো তখনই ডিক্লাইন হয়ে গেল, বিষয়টা তা না। সেটা হচ্ছে পিউবার্টির পরে থেকে প্রতি ডিকেডে ধীরে ধীরে অল্প অল্প ইমিউনিটি কমবে, এবং অ্যাডভান্স এইজে মানে হচ্ছে অনেক পরবর্তী সময়ে তাদের ইমিউনিটি
ওভাবে কমতে থাকবে। এটা একটা এক্সাম্পল দেয়া হয়েছে। ফর এক্সাম্পল, অ্যাজ ওয়ান গ্রোজ ওল্ডার, অ্যান্টিবডি, আমাদের যে অ্যান্টিবডি আছে এটা হচ্ছে ইমিউন সিস্টেমের একটা কম্পোনেন্ট। অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের ভেতরকার বিশেষ কিছু প্রোটিন যেগুলো আসলে আমাদের শরীরের যে কিছু ফাইটিং সেল তাদেরকে ট্রিগার করে। ইনফ্যাক্ট অ্যান্টিবডি সরাসরিও তারা ফাইটে অংশগ্রহণ করে এবং তারা অ্যাসোসিয়েটেড কিছু সেল যারা এই ডিফেন্স মেকানিজমে কাজ করে তাদেরকেও স্টিমুলেট করে। সো এখানে যেটা বলা হয়েছে যে ফর এক্সাম্পল, অ্যাজ ওয়ান গ্রোজ ওল্ডার, দিস অ্যান্টিবডিজ দে লুজ দেয়ার ইফেক্টিভনেস। তো বয়সের সাথে সাথে এই অ্যান্টিবডি গুলো তারা তাদের কার্যক্ষমতা কমিয়ে দেয়। And new disease can be appear which cause cellular stress and eventual death. So যেহেতু তাদের ইমিউন সিস্টেম এই অ্যান্টিবডি গুলো এফেক্টিভলি এফিশিয়েন্টলি কাজ করতে পারে না, সেহেতু বিভিন্ন ধরনের সেলুলার স্ট্রেস বা ডিজিজে তারা আক্রান্ত হয় সেলগুলো, এবং ইভেন্চুয়ালি ধীরে 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 পেশেন্ট মৃত্যুর দিকে মানে পার্সন মৃত্যুর দিকে এগিয়ে যায়। হতে পারে সে 60 বছর বেঁচেছে, 70 বছর বেঁচেছে, কিন্তু তার ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হওয়ার কারণেই তার বয়স বেড়েছে এবং মৃত্যু হয়েছে, অ্যাকর্ডিং টু দিস থিওরি। This kind of dysregulated immune response has been linked to the cardiovascular disease, inflammation, Alzheimer's disease, and cancer. And these things are sort of proven. এই যে ডিজিজ গুলোর সাথে পোর ইমিউনিটির একটা কোরিলেশন পাওয়া গেছে। তবে এটা বলা যাবে না শুধুমাত্র ইমিউনোলজিক্যাল সিস্টেমের জন্যই একজন মানুষ কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হবে, না, এর সাথে অন্যান্য আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে। তবে যাদের ইমিউনিটি কম, দে আর মোস্ট লাইকলি টু গেট দিস কাইন্ড অফ ডিজিজেস। সো অন্যান্য ফ্যাক্টরের মধ্যে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরও আছে। অন্যান্য ফ্যাক্টরের সাথে এটা শুধু এক্সক্লুসিভ ইমিউন সিস্টেম না, এর সাথে অন্যান্য ফ্যাক্টর আছে। তবে ইমিউন সিস্টেমের যে প্রবলেম সেটাও কিন্তু এই ধরনের ডিজিজকে প্রভাবিত করে, ডিজিজ প্রসেস মানে এই বাড়ানোর জন্য। যেমন কমন হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, ইনফ্লামেশন, অ্যালজিমার ডিজিজ, ক্যান্সার, আরো আছে। এখানে 2-3টা এক্সাম্পল দেয়া হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে প্রোগ্রাম থিওরি। প্রোগ্রাম থিওরির মধ্যে 3টা থিওরি পড়লাম। এক হচ্ছে প্রোগ্রাম লংজিভিটি, যেটা বলেছে এজিং ইজ রেজাল্ট অফ সিকোয়েন্সিয়াল সুইচিং অন এন্ড অফ অফ দ্য সার্টেন জিন, মানে জিনের কার্যক্ষমতার উপরে, কখনো ভালো কখনো খারাপ। ইনস্টেবিলিটি, যত বেশি ইনস্টেবল জেনেটিক অ্যাক্টিভিটিস, লোকজন তত তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এরপরে থিওরি বলেছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনাল থিওরিতে বলেছে হরমোন বায়োলজিক্যাল ক্লককে নিয়ন্ত্রণ করে, তো সেভাবে এজিং ত্বরান্বিত হয়। 3 নাম্বারটা বলেছে হচ্ছে ইমিউনিটি, বডি ইমিউনিটি বয়সের সাথে সাথে হ্রাস হয় এবং সেই পোর ইমিউনিটি বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের জন্য রেসপন্সিবল। তখন বিভিন্ন ধরনের রোগ শোকে মানুষ ভোগে এবং খুব দ্রুত তাদের এইজিং হয় এবং তারা একসময় মারা যায়। এখন আমাকে বলো এই প্রোগ্রাম থিওরিটা কি তোমরা বুঝতে পারছো কিনা? প্রোগ্রাম থিওরির আন্ডারে যে 3টা সাব ক্যাটাগরি, কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, যদি না থাকে কোনো কোয়েশ্চেন, অন্যরা বাকিদের কি অবস্থা? শুধু রিফাত কথা বলে, আর বাকিদের কি অবস্থা বলো তো? 2-1 জন কথা বলো দেখি। জি ম্যাম, বুঝতে পেরেছি। সেটাও তো বোঝা মুশকিল। জি ম্যাম, তো আসতে জি ম্যাম, ঘুম থেকে উঠে জি ম্যাম মনে হচ্ছে আর কি, ঘুমায় পড়ছিলাম, ঘুম থেকে উঠে জি ম্যাম। তো তোমাদের জন্য আমার একটা রিমাইন্ডার, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখন 4th ইয়ারে পড়ো। তোমরা 4th ইয়ারে পড়ো, এখন তোমাদের যে সাবজেক্ট গুলো চলমান সেগুলো যত কাজ সব এখনই শেষ করো। 4th ইয়ার এমন একটা ইয়ার, একটু ভয় দেখানো ভালো। আসলে তোমরা হয়তো খেয়াল করবে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা 19 ব্যাচ, তাদের কি অবস্থা বলো তো এখন? জানো? বড় ভাইদের সাথে কথা হয়? সরি, এখন কি দিত? হ্যাঁ, রাইট এক্সপ্রেশন।
এবং এটা আসলে অবশ্যম্ভাবী এবং তোমাদের ক্ষেত্রে ঠিক তাই হবে। এক্স্যাক্টলি সেম ইজ গোয়িং টু হ্যাপেন উইথ ইউ ইফ এখন থেকে যদি তোমরা নিজেদেরকে না গোছাও। এখন তোমাদের সাবজেক্ট গুলোকে তোমরা ক্লিয়ার করো প্লিজ। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করো, তোমাদের সাবজেক্টের এক্সাম যা হয়ে যাচ্ছে ক্লিয়ার করো। যদি প্লেসমেন্ট শুরু হয়ে যায় মনোযোগ দিয়ে প্লেসমেন্ট করো। আর রিসার্চের বিষয়ে একেবারে ডে 1 থেকে সিরিয়াস হও। মোট কথা তোমাদের সবকিছু সমান তালে যে যে বিষয় তোমাদের শুরু হয়েছে সেই বিষয়গুলোকে তোমরা প্লিজ একটু কেয়ারফুলি নাও। এমন ভাবে ক্লাসে অ্যাটেন্ড করো যাতে পরীক্ষায় ফেল না আসে। পরীক্ষায় ফেল করা মানে পিছায় যাওয়া, আগ্রহ চলে যায়। মানে তুমি একটা সাবজেক্টে ফেল করলা, ওই সাবজেক্ট তোমার দ্বিতীয়বার পড়তে তোমার খুব কষ্ট হবে, মানে তুমি ওই সাবজেক্টের প্রতি আগ্রহই হারায় ফেলবা। সো এটা তোমাদের জন্য খুবই ওয়াইজ হবে। তোমরা পূর্বের অভিজ্ঞতা ওদের দেখো, ওরা কিন্তু অনেক সময় পেয়েছে। কত কত কয় বছর পেয়েছে ওরা? 2 বছর না? ফুল 1 বছর প্লাস আগের 1 বছর, মানে প্রায় ওরা 2 বছর সময় পেয়ে গেছে, প্রায় 2 বছর। তো একটা কাজ 2 বছরে তারা শেষ করতে পারে না, এখন তাদের নাভিশ্বাস। হ্যাঁ, যারা ওই থিসিসের কাজে পিছায় ছিল তাদের অবস্থা আরো খারাপ, যারা একটু একটু আগায় আছে তারা হয়তো বা মোটামুটি আছে। আবার এই যে তোমার ইন্টারনাল পরীক্ষার প্যারা, হ্যাঁ এই পরীক্ষা, আমার যে পরীক্ষা আজকে আমার ওদের সাথে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো শেষ হয়ে যেত। আমি এর মধ্যে সিরিজ অফ এক্সাম নিয়েছি, অনেকগুলো এক্সাম নিয়েছি ওদের। আনফরচুনেটলি a big group of people they didn't attend in the exam previously. তারা বিভিন্ন সুতা দিয়েছে, বিভিন্ন সময় বলেছে আমাদের এই আছে সেই আছে অমুক আছে তমুক আছে হ্যান আছে ত্যান আছে, এই করে তারা ওই পরীক্ষাটা পেন্ডিং রেখে দিয়েছে। সো পরীক্ষা তো পেন্ডিং রেখে দিলে লাভ কি? এই যে এখন একটা পরীক্ষাও যদি কম থাকতো তাহলে প্রেশারটা একটু কম হতো। একটা পরীক্ষা মানে তো বিশাল বিষয়। তো আসলে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা বড় ভাইদের বড় বোনদের কষ্ট দেখে তাদের প্রতি সিম্প্যাথি প্রদর্শন করো। যদি কোনো কারণে তাদেরকে হেল্প করতে পারো প্লিজ তাদেরকে হেল্প করো, যে কোনো ভাবে যদি কোনোভাবে হেল্প করা যায়। এবং তাদের এই পরিস্থিতি থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা প্রতিটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিবা। দেখো কোনো সাবজেক্ট 50 নম্বর তাকে একটু কম গুরুত্ব দিলাম, কোনো সাবজেক্ট 200 নম্বর তাকে একটু গুরুত্ব দিলাম, কোনো টিচারকে বেশি ভালো লাগে তার সাবজেক্টকে বেশি গুরুত্ব দিলাম, যে টিচার একটু রাগী বা কম ভালো লাগে তার সাবজেক্ট গুরুত্ব না দিলাম। এই বিষয়গুলো তোমরা করো না, প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে তোমরা শেষ করে ফেলো যা কাজ আছে। যদি পরীক্ষা হয় পরীক্ষা শেষ করে ফেলো, যদি ক্লাস থাকে ক্লাসে বোঝার চেষ্টা করো। আমাদের প্ল্যান কি ছিল? প্রতি 5টা ক্লাস পর পর আমরা কি নিব? পরীক্ষা নিব, তাই না? এরকম একটা প্ল্যান করেছিলাম আমরা। ইনশাআল্লাহ ইট উইল বি অ্যাকমপ্লিশড। প্রতি 5 লেকচার পর পর 5 লেকচার যখন শেষ হয়ে যাবে তখন আমি পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করব। তোমরা কিন্তু এখন থেকেই পড়ো, তখন আমাকে বলবা না ম্যাডাম আমাদের একটা সপ্তাহ সময় দেন। এটা কিন্তু বলা যাবে না, কারণ আমি প্রত্যেকটা লেকচার তোমাদেরকে পাঠাই দিই, তোমরা এখন থেকেই পড়া শুরু করো। অন্য সাবজেক্টের টিচাররা নিশ্চয়ই তোমাদেরকে প্রেশার দিচ্ছে না, দেয়ারফর আমি প্রেশার দিচ্ছি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি চাই আমার স্টুডেন্টদের অ্যাটলিস্ট আমি 4টা পরীক্ষা নিব, অ্যাটলিস্ট 4টা পরীক্ষা। এবং যদি এমন হয় যে হয়তোবা এই 4টা পরীক্ষার গড়ই হচ্ছে সেশনাল পরীক্ষা, এরকম হতে পারে, এমন হতে পারে যে আমি ফর্মাল সেশনাল পরীক্ষা নাও নিতে পারি বা নিতেও পারি। ঠিক আছে? সো তোমরা যেটা করবা যে তোমরা পরীক্ষাগুলো ঠিকঠাক দিবা, প্রত্যেকে 100% উপস্থিতি আমি চাই, 100%। একজন যদি বাদ যাও পরবর্তীতে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে আমাকে জবাবদিহি করতে হবে, কেন পরীক্ষা দিচ্ছ না। সেটার জন্য যথেষ্ট জবাবদিহি করতে হবে এবং সেটা যদি স্যাটিসফ্যাক্টরি হয় তবে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবা না, বসতে পারবা না। তারপর তোমরা কি করবা এটা তোমরা জানো। ঠিক আছে? তোমাদের প্রতি আমি যদি কঠোর না হই তোমাদের বিপদ হবে, ভবিষ্যতে আরো বিপদে পড়বে। যাই হোক তোমরা ভালো থাকো। আসলে আমি তোমাদের সাথে স্ট্রং হতে চাই না, তো এত কোচিং হতে চাই না, কিন্তু কি আর করার। তোমাদের এই 4th ইয়ারের শেষের মানে মইরা যাওয়ার চেয়ে আগে আগে মরা ভালো। হ্যাঁ, প্রথম দিক থেকে অল্প অল্প করে মরলে শেষে বেশি বেশি মরা লাগবে না। হ্যাঁ, শেষের দিকে তো মনে হবে যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, মরে যাব, খাইতে পারতেছি না, কি করব, হার্ট অ্যাটাক আসবে, মাথা ঘুরায় পড়ে যাব, এগুলো যাতে না হয়। ঠিক আছে? জি ঠিক ম্যাম। আছে, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমি আসসালামু দিন হয়ে আলাইকুম গেলেও আমার জন্য দোয়া করো। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমাদের যদি পরীক্ষা হয় তাহলে ম্যাম কোন মানে পরীক্ষার পদ্ধতিটা কি হবে ম্যাম অনলাইনে? মানে ভাইবা পরীক্ষা নাকি রিটেন কিভাবে দিব সেটা? ম্যাম নাই।